তোর রঙে নাগামো গল্পের 14 নম্বর পার্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর আপনি যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তো এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী গল্পের নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। শপিং করতে করতে বিকেল গড়িয়ে এসেছে, তারপরেও শপিং শেষ হয়নি। বিয়ের শপিং বলে কথা। ভাইয়ের মনটা ভীষণ খারাপ, কীরকম মনমরা হয়ে আসে। তখন শরীফ ভাইয়ের সাথে তার কি হয়েছে কে জানে। বাইরে থেকে এবার আসার পর থেকে পুরো চুপচাপ হয়ে গেছে। আমি জুয়েলারি কিনতে গিয়ে মনে হলো তীব্রকে দেখলাম, কিন্তু দোকান থেকে বের হয়ে আর কাউকে দেখলাম না। এদিক সেদিক খুঁজেও পাইনি। ভাবি আমার হাতে এক গাদা ড্রেস ধরিয়ে দিয়ে বলল, তাহা যাও তো, জলদি করে গিয়ে এগুলো এক একটা করে চেঞ্জ করে আসো তো, আমি দেখব তোমাকে কোনটাই মানায় বেশি। এতক্ষণ যাবত তো আমার শপিং করলে, তোমার জন্য কিছুই নেওনি। আরে ভাবি আমার এখন কিছুই লাগবে না, বাসায় 3টে নতুন ড্রেস আছে, সেগুলো দিয়ে বিয়েতে চলে যাবে। তাছাড়া বিয়ের আগে ভাইয়েরা আমাকে কিনে দিবে। আজকে শুধু তোমাদের শপিং করতে এসেছি আমরা, তোমাকে মানায় নিয়ে ভাবতে হবে না। তুমি চলো তো, বিয়ের জুতো চয়েস করবে। পুষ্প বলল, ভাবির কথা শুনবে না তো, এগুলো তোমার ভাইয়ের নয়, আমি কিনে দিয়েছি, তাই তোমাকে পরে দেখতে হবে ঠিক আছে কিনা। সে কি, তুমি এমনটা করতে গেলে কেন? এই পাগলামির কি দরকার ছিল? তুমি তো জানো আমার এমনি ড্রেসের প্রতি ইন্টারেস্টেড নেই। তুমি এতগুলো কেন কিনতে গেলে? আমি ভেবেছিলাম তোমার জন্য নিচ্ছ, তাই আমিও ভালো মনে তোমাকে চয়েস করে দিচ্ছিলাম। যদি জানতাম এগুলো আমার জন্য, তাহলে মোটেও এতগুলো ড্রেস চুজ করতাম না। তুমি কাজটা ঠিক করলে না। পুষ্প বলল, হয়েছে আমার আদরিনী ননদিনী, এবার জলদি করে এগুলো চেঞ্জিং রুম থেকে এক এক করে পাল্টিয়ে আসো তো, আমি দেখব তোমাকে কেমন লাগে। জলদি যাও, তুমি এগুলো পড়তে থাকো, আমিও তোমার ভাইয়া ততক্ষণে জুতো পছন্দ করে ফিরি। তোমার সাথে রনি ভাই থাকবে, ভয় পেও না। আচ্ছা যাও, আমি একা থাকলে ভালো হবে, কাউকে লাগবে না। পুষ্প বলল, তোমার ভাই যদি জানতে পারে তোমাকে আমি একা ছেড়েছি, তাহলে আমাকে ইঁদুর চেঁচা মারবে। তোমার ভাইয়ের মার খাওয়ার ইচ্ছে আমার নেই। মিথ্যে কথা, আমার ভাইও তোমাকে মোটেও মারবে না, কারণ ভাইও তোমাকে অনেক অনেক ভালোবাসে। তোমাকে ছাড়া ভাইও অসম্পূর্ণ। পুষ্প বলল, হয়েছে হয়েছে, আর ভাইয়ের গুণগান গাইতে হবে না, জলদি করো তো, রনি ভাইয়া তোমার সাথে আসে। রনি বলল, আপনি চিন্তা করবেন না ভাবি, আমি থাকতে বোনের কোনো বিপদ হবে না, আর যদি কোনো বিপদ হয় তাহলে বুঝবেন আমি সাথে ছিলাম না। ভাবি আমাকে ঠেলে ধাক্কায় দিয়ে চেঞ্জিং রুমের দিকে পাঠিয়ে দিল। আমাকে পাহারার জন্য রনি ভাইয়াকে রেখে দিল। আমার ভাইও ভাবি জুতা পছন্দ করতে গেল। অনেকক্ষণ ধরে পুষ্প খেয়াল করছে তাসিন কি জানি ভাবছে, আর মন খারাপ করে আছে। জিজ্ঞেস করবে কি না তা নিয়ে দোটানায় পড়ে গেল। তারপর ভাবতে ভাবতে জিজ্ঞেস করেই ফেলল। পুষ্প বলল, কি হয়েছে তোমার? অনেক সময় ধরে দেখছি তোমার মুড অফ, কোনো সিরিয়াস সমস্যা হয়েছে কি? শপিংয়ে আসার পর তো ভালোই ছিল, হঠাৎ কি হলো? আর শরীফ ভাইয়াকে আশেপাশে দেখছি না যে, তোমাদের মধ্যে কি কোনো ভেজাল হয়েছে কি? কিছু বলছো না কেন? আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে। আনমনা ভেঙে বলল, ও তুমি কিছু বলছিলে? পুষ্প বলল, আল্লাহ, এতক্ষণ আমি কার সাথে কথা বললাম তাহলে? কতগুলো কথা জিজ্ঞেস করেছি তোমায়, আর তোমার এখন হুঁশ এলো? তুমি কি মহাকাশ পাড়ি দিতে গিয়েছিলে নাকি? আমার কথা শুনে মনে হলো আকাশ থেকে পড়লে। তাসিন বলল, চলো ওদিকে ওই দোকানটায় যাই, ওইখানে ভালো ব্র্যান্ডের জুতো পাওয়া যায়, বিয়ের জুতোগুলো খুবই সুন্দর, তোমার পছন্দ হবে। চলো। রায়পুরি কোথায়? ওকে যে দেখছি না। এদিক সেদিক খুঁজেই বলল তাসিন। পুষ্প বলল, তাহা চেঞ্জিং রুমে, আমি অনেকগুলো ড্রেস কিনে দিয়েছি, সেগুলো ফিটিং হয়েছে কি না তা দেখতে পাঠিয়েছি। তাসিন বলল, তুমি ওকে একা কেন পাঠিয়েছো? তুমি জানো না আমি ওকে একা কোথাও ছাড়ি না, এমনি আমার ভেজালের পর ভেজাল বেরিয়ে চলেছে। পুষ্প বলল, তুমি শান্ত হও,
তাহার সাথে রনি ভাই আছে, সো নো টেনশন। রনি ভাই দেখে রাখবে, তুমি এখন ভেতরের দিকে চলো। রনির কথা শুনে তাসিন চুপ হয়ে গেল। এমনি নতুন ঝামেলা হাজির। তারপর আবার রায়ের জন্য এক্সট্রা ভয় কাজ করে। যদি কেউ ওর বোনের কোনো ক্ষতি করে বসে, তাহলে ওকে কেউ পুরো প্যারালাইজড করে দিল। এমনি মনটা আজ কু ডাকছে, নতুন কোনো বিপদের ইঙ্গিত সে পাচ্ছে। তাসিনের মনটা আজ বড় আনচান করছে, কে জানে কি হতে চলল। রনির একটা কল আসতেই রনি চেঞ্জিং রুমের সামনে থেকে সরে গেল। কথা বলতে বলতে অন্যদিকে চলে গেল। পুরনো এক বন্ধু কল করেছে, তার সাথে কথা বলতে বলতে রায়ের কথা পুরো ভুলেই গেল। আর অন্যদিকে শরীফের লোকেরা চলে এসেছে। তারা পুরো শপিং মল তন্ন তন্ন করে রায়কে খুঁজতে লাগলো। হালকা বেগুনি রঙের একটা গ্রাউন্ড পরে বাইরে বের হলাম। আয়নার সামনে এসে একটা সেম রঙের হিজাব বাঁধতে লাগলাম। জামাটা আমার কাছে কিছুটা চুলকাচ্ছে, অনেকটা সিল্ক জামদানি টাইপের। আমার অনেকটা অস্বস্তি লাগছে। হঠাৎ ভালো করে আয়নায় কোণার দিকে চোখ যেতেই আমি অবাক হয়ে গেলাম। আমার মনে হলো আমি তীব্রকে দেখলাম। দূর, আমার মাথাটা বোধহয় গেছে। সব জায়গায় তীব্রকে দেখি। এই ছেলেটা কি শেষ পর্যন্ত আমার মাথা খেলো নাকি? জেগে জেগেও ওকে স্বপ্ন দেখি। তাই তোর মাথা সত্যি সত্যি গেছে রে। নয়তো তুই কল্পনায় ওই তীব্রকে নিজের সামনে দেখতে পেতি না। তুই নিজের চোখে ভুল দেখছিস। তীব্র কোথা থেকে আসবে? তোর কোথাও ভুল হচ্ছে। বিড়বিড় করেই বলল। নিজের মনে বিড়বিড় করে কথাগুলো বলে আবারও আয়নার দিকে তাকালাম। এবারও আমি তীব্রকে দেখতে পেলাম। দুই হাত গুজে কিছুটা বাঁকা হয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে আসে। আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। গায়ে আকাশি কালার টি শার্ট, তার উপরে আবার সেই রঙের শার্ট। শার্টের বোতামগুলো খোলা, এক কানে কালো টপ, কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো। এই আমি তীব্রর কোনো রূপ দেখছি? বোকা ছেলেটা এত স্টাইলিশ কী করে হলো? ওর চোখে তো সেই গোল গোল চশমাটাও নেই। আমি ভাবলাম ভুল দেখছি, তাই আমি আয়নায় ভালো মতো মুছে নিলাম। না, ভুল নেই। পিছনে তাকিয়ে দেখলাম তীব্র সেভাবেই দাঁড়িয়ে আছে। এবার সে গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে এলো। তীব্র বলল, তুমি ভুল দেখছো না, আমি সত্যিই এখানে আসি। মনে হচ্ছে আমায় খুব মিস করছিলে। আপনি এখানে কি করছেন? আর আমি আপনাকে কেন মিস করব? কে হন আপনি আমার? আচ্ছা, আমি তোমার কেউ হই না, কিন্তু তুমি এত কাঁপছো কেন? তোমার হাত পা থরথর করে কাঁপছে কেন? তুমি এত নার্ভাস হচ্ছ কেন? তীব্রের কথায় আমি নিজের দিকে তাকিয়ে দেখলাম আমি সত্যিই কাঁপছি। খুব অস্বস্তি লাগছে। এতক্ষণ তো ঠিকই ছিলাম, হঠাৎ কি হলো? তীব্র আরেকটু এগিয়ে আসলো। আমি পিছাতে গিয়ে টের পেলাম দেয়ালের পিঠ ঠেকে গিয়েছে। তীব্র ওর ডান হাতটা আমার বাম পাশের কাঁধের দিকের দেয়ালের মধ্যে রাখলো। আমার দিকে ঝুঁকিয়ে রয়েছে। তীব্র আমার মুখের মাঝখানে কয়েক ইঞ্চির দূরত্ব। তার গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমি চোখ বন্ধ করে দুই হাতে জামা খামচে ধরে দাঁড়িয়ে রইলাম। হৃৎপিণ্ডটা সমান তালে পিটপিট করছে। আশেপাশে কোনো মানুষ নেই, তাতে ভয়টা আরও জোরালো হলো। তীব্র বলল, কি মিস, এত ভয় পাচ্ছেন কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? আপনাকে কি খেয়ে ফেলবো নাকি? কথাটা বলে হুট করে আমাকে টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। শক্ত করে জড়িয়ে ধরলো। চোখ বন্ধ থাকায় বিষয়টা বুঝতে কিছু সময় লাগলো। আমি পুরো বরফ হয়ে গেছি। হৃৎপিণ্ডটা মনে হয় ব্লাস্ট হয়ে যাবে, কেননা আগের থেকে দ্বিগুণ হারে ওঠানামা করছে। মনে হচ্ছে শরীরে সব শক্তি কেউ চুষে নিয়েছে। নিজেকে শক্তিহীন মনে হচ্ছে। আমি যে তীব্রকে ধাক্কা দেব সেই শক্তিটিকেও পাচ্ছি না। তীব্র বলল, তোমাকে আমি এতদিন ঠিক কতটা মিস করেছি তা বলতে পারবো না। আমার দিনগুলো কাটতেই চায়নি। হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে চুটকি বাজালো। তার চুটকির আওয়াজে পুরো রুমের আলো নিভে গেল। আমি ভয় পেয়ে গেলাম। ছেলেটাকে কি আমাকে মেরে ফেলার ধান্দা করেছি নাকি? আমি দরদর করে ঘামতে লাগলাম ভয়ে। এমন একটা চুটকি শব্দে আলো জ্বলে উঠল। আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে তীব্র, হাতে একগুচ্ছ রজনীগন্ধা ফুল। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তীব্র বলল, তোমাকে আমি ভালো করে দেখছিলাম সেদিন কলেজে। সেদিন যদি তোমার সামনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলে। সোহানকে তখন জ্যান্ত পুঁতে ফেলতে ইচ্ছে করছিল, কিন্তু কোনো সিন ক্রিয়েট করিনি।
যদি তোমার কোনো ক্ষতি হয়। তার পরের দিন অনেক খুঁজিও ওকে পাইনি। তারপর তো খবর পেলাম ওর মৃত্যু হয়ে গেছে। আমি সেদিন খুব খুশি ছিলাম। নিশ্চয়ই অবাক হচ্ছ আমি তোমাকে তুমি করেই কেন বলছি। আমি তোমাকে এখন থেকে তুমি করেই বলবো। আমি পারবো না আর আপনি করে বলতে। আপনি বলতে অনেক কষ্ট হয়। পরপর মনে হয় তোমাকে। তোমার সাথে বৃষ্টির দিনে চা খাওয়ার স্মৃতিটা আজও ভুলতে পারি না। মনে পড়লেও ভালো লাগা কাজ করে। আমি এত পেঁচাতে পারি না, তাই সরাসরি বলেই দিচ্ছি, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। কতটুকু ভালোবাসি তা জানি না, তবে জানি তোমাকে ছাড়া আমি নিঃস্ব। এই কয়েকদিনে তুমি আমার মনের অনেকটা অংশ নয়, পুরোটা জুড়ে রয়েছো। আমি চাইছি নিজেকে তোর রঙে রাঙাবো, কারণ তোমাকে ছাড়া আমার সব কিছু অচল। তুমি কি আমার হবে? আমার মিসেস ইমতিয়াজ আহমেদ হবে? সত্যি বলছি, আমার সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবো। কোনো কষ্ট দিব না। তোমার প্রিয় ফুল রজনীগন্ধা দিয়ে প্রপোজ করছি। প্লিজ ফিরিয়ে দিও না আমায়। তোর রঙে রাঙামো নিজেকে। তুই কি দিবি তা হতে? আমার বাকি জীবনটাকে আমি তোর রঙে রাঙাবো। প্লিজ মানা করিস না। তীব্রের কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। বলে কি ছেলেটা? ওর কি মরার ভয় নেই নাকি? আমার ভাই জানতে পারলে এক্ষুনি ওকে মেরে ফেলবে। একবার একটা ছেলে আমাকে ফুল দিয়ে প্রপোজ করছিল বলে ছেলেটাকে ইচ্ছেমতো ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হসপিটালে ভর্তি করেছিল। অবশ্য ছেলেটা ভালো ছিল না। আমি কোনো কথা না বলে দৌড়ে বাইরে চলে এলাম। একবারের জন্য পিছনে ঘুরে তাকালাম না। তাকালে হয়তো ওর অসহায় মুখটা দেখতে পারতাম, যা আমি সহ্য করতে পারতাম না। বের হতেই একটা ছেলের সাথে ধাক্কা খেলাম। ছেলেটা আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওই তোরা কে কোথায় আসিস রে? আমি সেই মেয়েটাকে পেয়ে গেছি, এই যে তাসিনের বোন। ছেলেটা কথা শুনে আশেপাশে থেকে 10-12 জন ছেলে দৌড়ে সেখানে চলে এলো। আমি অবাক চোখে তাদের দিকে তাকিয়ে আছি। ওরা আমাকে ঘেরা দিয়ে ফেললো। একজন এসে আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। আমি হাত ছোটানোর জন্য মুচড়াতে লাগলাম, কিন্তু কাজ হলো না। তাই ছেলেটার হাতে জোরে একটা কামড় বসিয়ে দিলাম। কামড়ে তার হাতের বাঁধন আলগা হতেই আমি দৌড়ে দিলাম। ছেলেগুলো আমার পিছনে দৌড়াতে লাগলো। হঠাৎ সামনে একজনকে দেখতে পেলাম। তার সাথে ধাক্কা খেতে আমি তাকে জড়িয়ে ধরে সাহায্য চাইলাম। সে আমাকে আলতো করে জড়িয়ে ধরলো। আমি তাকিয়ে দেখলাম সেটা তীব্র। তারপর আমার ভয়ে ভয়ে পিছনের দিকে তাকিয়ে দেখলাম ছেলেগুলো আমাদের সামনে এসে পড়েছে। তীব্র আমার সামনে, সাথে ওই ছেলেগুলোর দিকে তাকিয়ে রইল। বন্ধুরা, মনে হয় এর পরের পর্বে আমরা অনেক ভালো কিছু আশা করব। হয়তো কোনো রোমান্টিক দৃশ্য পাবো। আর আজকের পর্বটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর তীব্র সাহস আছে বললেই চলে।